ওয়েলকাম ভিউয়ার্স, গুড ইভিনিং। আজকে ভিডিওতে তোমাদের একটা বিশেষ জিনিস শেখাবার চেষ্টা করব, সেটা হচ্ছে ন্যারেশন। এটা কিন্তু এই ভিডিওটা মূলত হচ্ছে যারা স্কুলে পড়ছে, মাধ্যমিক স্টুডেন্টস, তাদের জন্য 9, 10, ইভেন 8-এও আছে। একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা সাবজেক্ট ইংরেজির মধ্যে থাকে, ইনক্লুডেড থাকে, পরীক্ষায় থাকে, এবং এটা একটা অবধারিত প্রশ্ন থাকে ইংরেজিতে। সুতরাং এই ন্যারেশনটা পরীক্ষা যারা ছাত্র আছে বিশেষ করে, তারা একটু মনোযোগ দিয়ে এটা শিখে নেওয়া প্রয়োজন। আর তাছাড়াও আমাদের ডেইলি ইউজেসের মধ্যে এটার প্রয়োজন। ন্যারেশন কথাটা কি? ন্যারেশন তোমরা টেক্সট বইয়ে এরকমভাবে দেখবে, ন্যারেশনগুলোও থাকবে, অথবা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট স্পিচ এরকমভাবেও লেখা থাকে। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচ। আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, যদি আমরা শুধু বলি, শুধু ন্যারেট বলি, ন্যারেট, NARRATE, ন্যারেট কথার অর্থ হচ্ছে NARRATE, ন্যারেট, আর হচ্ছে ন্যারেশন। এই ন্যারেট কথাটার অর্থ হচ্ছে, এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে নাউন। ন্যারেট কথাটার অর্থ হচ্ছে তোমার কোনো কিছু বিবরণ দেওয়া, বিবৃত করা, কোনো কিছু বলা, বিবৃতি দেওয়া, সেটাকে আমরা বলি ন্যারেট। আর বিবৃতিকরণ বা বিবৃতি, সেটা হচ্ছে ন্যারেশন। ব্যাপারটা কীরকম হলো? যেমন দেখো, এটা কোন ক্ষেত্রে হয়? কেউ কোনো কিছু কাউকে বলল, এই যে বলার কথাটা, সেইটাকে বিবৃত করা অথবা তার বিবরণটা দেওয়া, সেক্ষেত্রে আমরা বলি তোমার ন্যারেট করা। এই ন্যারেটটা যে একটা ডাইরেক্ট স্পিচ হতে পারে, একটা ইনডাইরেক্ট স্পিচ হতে পারে। ডাইরেক্ট স্পিচটা কি? যেমন যদি বলি, রহিম বলল সে এই কাজটা করবে। দেখো, রহিম বলল সে কাজটা করবে, সে না বলে কি বলে? রহিম যে কথাটা বলল সেইটাই যদি আমরা বলি, রহিম বলল আমি কাজটা করব, রহিম বলল আমি কাজটা করব। দেখো, রহিমের যে কথাটা, রহিম যে কথাটা বলল সেইটা যদি হুবহু তুলে দিই, তাহলে রহিম বললোর পরে আমরা একটা কমা দিয়ে এটাকে ইনভার্টেড কমার মধ্যে লিখব। তাহলে এইটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। রহিম বলল আমি কাজটা করব, রহিম বলল, রহিম সেইড বলতে পারলো, রহিম সেইড, এটা তাহলে রহিম বলল, রহিম সেইড। রহিম সেইড আমি কাজটা করব, আমি কাজটা করব। দেখো, আমি কাজটা করবো, এখানে একটা জিনিস দেখো, শুধু যদি আমি এই কথাটা বলি আমি কাজটা করব, এর ইংরেজিটা হচ্ছে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। এই হচ্ছে ইংরেজি, আমি কাজটা করবো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ন্যারেশনের সময় কতগুলো রুল আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি বলার সময় রহিম বলল আই উড ডু, সেখানে হয় আই উড ডু। কেন হয় এটা পরে বলছি। আই উড ডু দ্য ওয়ার্ক। আর রহিম, না ভুল বললাম আমি, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, ঠিকই আছে, এটা ইনভার্টেড কমার মধ্যে রইল। এটাকেই যখন বললো সে কাজটা করবে, রহিম বলল সে কাজটা করবে, এই কথাটা, তার যে কথাটা, সেই কথাটা না বলে এই বিবরণটা দিলাম, ন্যারেট করলাম, সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হবে হি উড ডু দ্য ওয়ার্ক। সেখানে কিন্তু ইনভার্টেড কমার মধ্যে আসবে না, আর এখানে একটা লিঙ্কার আসবে, সেটা হচ্ছে সে দ্যাট।
said that. He said that he would, তাহলে হিটা ছোট হাতের হবে এখানে, he would do the work. এটা কেন হচ্ছে এটা পরে বলছি, কিন্তু এই যে ব্যাপারটা এটাকে আমরা বলি ন্যারেশন। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ। এই ব্যাপারটা এটা কিরকম ভাবে হয় সেটা জানার আগে আমাদের যেটা জানতে হবে, দেখো এখানে দেখো, ধরো অন্য একটা সেন্টেন্স যদি বলি, বাবা বললেন, কি বললেন? মন দিয়ে পড়াশোনা করো। বাবা বললেন মন দিয়ে পড়াশোনা করো। এটাকে যদি আমরা ইংরেজি বলি তাহলে বাবা said, my father said, বললেন বলতে past tense, মন দিয়ে পড়াশোনা করো, be attentive to your studies. দেখো বাবা এই কথাটা বলেছিল, বাবা একেবারে যে কথাটা বলেছিল সেটাই হুবহু তুলে দিয়েছি। তাহলে এই যে কথাটা এটা ডাইরেক্ট স্পিচের জন্য এখানে একটা কমা দিয়েছে, এখানে ইনভার্টেড কমা দিয়েছে। এইবার এর মধ্যে আমাদের যেটা জানা থাকা প্রয়োজন সেটা হচ্ছে যে ফাদার সেই কি বলেছিল সেটা যে ভার্ব দিয়ে আমি কথাটা বলতে চাইছি। দেখো সেইড বলে আমরা এই কথাটা বলছি, অর্থাৎ এই যে সেন্টেন্সটা, এই যে বক্তব্যটা, সেটা কোন ভার্ব দিয়ে রিপ্রেজেন্ট করছি? সেইড দিয়ে। এই সেইডটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এই যে সেইড এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। তাহলে কোনটা রিপোর্টিং ভার্ব? সেইডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই সেইড দিয়ে যে বক্তব্যটা বললাম, যেটা বিবৃতি দিলাম, সেইটাই যে পুরোটা, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। বোঝা গেল? এইবার আমাদের ন্যারেশনের জন্য কতগুলো জিনিস মনে রাখতে হবে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। কি মাথায় রাখবো? প্রথমেই যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে এই যে রিপোর্টিং ভার্বটা বললাম, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, প্রেজেন্ট টেন্স হতে পারে, আর্টিকেল হতে পারে প্রেজেন্ট টেন্স, বা আমরা আরো বলতে পারি, আরো স্পেসিফিক যদি বলি তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইটে যদি হয়, ইনডেফিনাইট। প্রেজেন্ট ইনডেফিনাইট যদি হয়, আর স্পেসিফিক বললাম, এই একটা হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, আবার কি হতে পারে? প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। আচ্ছা, আরেকটা কথা বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি এখানে পাস্ট টেন্সে হতে পারে, পাস্ট ইনডেফিনাইট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট। কোনটা? এই যেটা রিপোর্টেড স্পিচটা। রিপোর্টেড স্পিচটা যেমন দেখো, বি অ্যাটেন্টিভ টু ইয়োর স্টাডিজ, এটা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। তাহলে আবার দেখো,
এইটা যদি এই যে রিপোর্টের স্পিচটা তাহলে এই অবস্থাটা হতে পারে, প্রেজেন্ট টেন্স হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট ইন্ডিফিনিট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। এই যে ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে ন্যারেশন করার সময় এই টেন্সটা চেঞ্জ হয়ে যায়। কীভাবে চেঞ্জ হয় আবার বলছি, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের যে টেন্সটা সেই টেন্সটা চেঞ্জ হয়। কীরকমভাবে চেঞ্জ হয়? প্রেজেন্ট ইনডেফিনিটটা পাস্ট টেন্স হয়, এটা পাস্ট টেন্স হয়ে যাবে, প্রেজেন্ট ইনডেফিনাইট পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা পাস্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট কন্টিনিউয়াস। লেখা কি বোঝা যাচ্ছে? কি জানি বোঝা যাচ্ছে না বোঝা। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয়ে যাবে, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট, এইটা আমার মনে রাখতে হবে। পাস্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এই সবগুলোই হয়ে যাবে। প্রেজেন্ট ইনডেফিনাইটটা হলো পাস্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট ইনডেফিনাইটটা যেখানে বলেছি পাস্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল তোমার পাস্ট পারফেক্ট, ঠিক আছে। এটা যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। ভালো করে খেয়াল করে রাখো, প্রেজেন্ট টেন্স থাকলে সেটা পাস্ট ইনডেফিনিট হচ্ছে, কোনটা? এইটা রিপোর্টিং স্পিচটা। কিন্তু রিপোর্টিং স্পিচটা যদি পাস্ট ইনডেফিনিটে থাকে সেটা পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্টে থাকলে সেটাও পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্টে থাকলে সেটাও পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্টের চেহারাটা কীরকম? হ্যাড, সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পারফেক্ট চেহারা। এবার দেখো, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইটা রিপোর্টিং স্পিচটা যদি কখনো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পাই, সেটা হবে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চেহারাটা কিরকম? সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে হ্যাড, তারপরে বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম। বুঝা গেল? এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, একদম ছাড়া মুখস্থ করে এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে মূল ব্যাপার। কিন্তু এই যে প্রেজেন্ট টেন্সের বেলায় যে পাস্ট ইনডেফিনাইট হবে, এটা কিন্তু সব সময় হবে না, সব সময় কিন্তু এটা হবে না। কোন সময় হবে না? যদি প্রেজেন্ট ইনডেফিনাইট যে বক্তব্যটা বলছে, এই যে কথাটা, এটা যদি ঐতিহাসিক সত্য হয়, এটা যদি ঐতিহাসিক সত্য হয়, ঐতিহাসিক সত্য এইটা যদি হয়, অথবা কোনো ঐতিহাসিক ঘটনা যদি হয়, মানে ঐতিহাসিক সত্য মানে ঐতিহাসিক ঘটনা, চিরন্তন সত্য যদি হয়, চিরন্তন সত্য যদি হয়, যদি অভ্যাস হয়, এই ব্যাপারগুলো যদি হয়, তাহলে কিন্তু তোমার এটা পাস্ট ইনডেফিনিট না হয়ে তখন কিন্তু
যা আছে প্রেজেন্ট ইনডেফিনিটই থাকবে, প্রেজেন্ট ইনডেফিনিটই থাকবে। যেমন যদি বলি পৃথিবী সূর্যর চারদিকে ঘোরে, এটা ছিল সত্য, পৃথিবী সূর্যর চারদিকে ঘোরে, এইখানে আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে যদি এরকম একটা কথা থাকে আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই যদি কথাটা থাকে ফাদার সেড, এটা পাস্ট টেন্স, রিপোর্টিং স্পিচটা হচ্ছে পাস্ট টেন্স, আর আর্থ মুভস রাউন্ড দ্য সান এটা প্রেজেন্ট টেন্স। তাহলে এই সূত্র অনুযায়ী প্রেজেন্ট টেন্সে পাস্ট ইনডেফিনিট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেটা একটা চিরন্তন সত্য সেই কারণে এইটা চেঞ্জ হবে না। বোঝা গেল? তো সেই রকম যদি এরকম বলি, শিক্ষক মহাশয় বলেছিলেন কলিঙ্গ জয়ের পর অশোক যুদ্ধ পরিহার করেন বা ত্যাগ করেন। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে যে রক্তক্ষয় হয়েছিল সেগুলো দেখে কলিঙ্গ বিজয় করার পর তিনি যুদ্ধ বিগ্রহ ত্যাগ করে ধর্মাশোকে পরিণত হয়েছিলেন। সেই কথাটাই শিক্ষক মহাশয় আমাদের ক্লাসে বলেছিলেন। তাহলে শিক্ষক মহাশয় বলেছিলেন কলিঙ্গ জয়ের পর অশোক যুদ্ধ পরিহার করেন, এই কথাটাই তার কথাটাই আমরা তুলে দিয়েছি, তাহলে এটা হলো ডাইরেক্ট স্পিচ। হ্যাঁ, কিন্তু যেটাকে ইনডাইরেক্ট করি আমরা, তখন যেহেতু এটা ঐতিহাসিক সত্য, দেখো আমরা বলেছিলাম কি পাস্ট টেন্স থাকলে, পাস্ট ইনডেফিনিট থাকলে সেটা কি হয়, এটা পাস্ট ইনডেফিনাইট রিপোর্ট, ভুল বললাম আমি, তোমার এই যে চেঞ্জগুলো কখন হয় বলেছিলাম, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে, আর রিপোর্টের স্পিচটা এইগুলোর মধ্যে থাকে। তাহলে দেখো এখানে রিপোর্টিং ভার্ব বলেছিলেন পাস্ট টেন্স, হ্যাঁ, আওয়ার টিচার সেড, কি কলিঙ্গ যুদ্ধের পর অশোক যুদ্ধ পরিহার করেন, তাহলে কি হবে, অশোক left war after the conquest মানে বিজয়, conquest of কলিঙ্গ। এটা ডাইরেক্ট স্পিচ, অশোক লেফট ওয়ার আফটার দ্য কনকোয়েস্ট অফ কলিঙ্গ। তাহলে এইটা কি আছে, পাস্ট টেন্সে আছে, রিপোর্টিং ভার্বটা কিসে আছে, পাস্ট টেন্সে আছে। তাহলে হিসাব অনুযায়ী পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্ট হয়ে যাওয়ার কথা, তাহলে এটা হওয়া উচিত ছিল, এটা কীরকম হওয়ার কথা, তাহলে সেখানে হতো আওয়ার টিচার সেড, একটা লিঙ্কার আসবে, দ্যাট অশোক, পাস্ট পারফেক্ট কী হয়, হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, তাহলে হ্যাড লেফট, war after the conquest of কলিঙ্গ, এই হওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু এটা ঐতিহাসিক সত্য, সেই জন্য এখানে হ্যাড লেফটটা হবে না, যা আছে তাই হবে। তাহলে দ্যাট অশোক হ্যাড লেফটটা হবে না, অশোক লেফট ওয়ার আফটার দ্য কনকোয়েস্ট অফ কলিঙ্গ, এইভাবে এটা হবে। বোঝা গেল?
তো এই রুলগুলো আমাদের এটাকে কিন্তু মনে রাখতে হবে। তার সঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে টাইম, সময়ে এখানে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পড়ব তখন সময়ের ব্যাপারগুলো কিন্তু পরিবর্তিত হয়ে যায়। কীরকম হয়ে যায়, যেখানে যেখানে নাও আছে, নাওটা দেন হয়ে যাবে। এগো থাকলে বিফোর হয়ে যাবে। টুডে থাকলে দ্যাট ডে হয়ে যাবে। টুনাইট থাকলে দ্যাট নাইট হয়ে যাবে। ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে হয়ে যাবে। টুমরো থাকলে নেক্সট ডে হয়ে যাবে। হেন্স থাকলে টেন্স হয়ে যাবে। ইয়ার থাকলে দেয়ার হয়ে যাবে। কিন্তু এইটা মনে রাখতে হবে যে ইট কিন্তু কখনো দ্যাট হবে না। কোথাও যদি ইট থাকে, ইটটা কিন্তু কখনো দ্যাট হবে না। দ্যাট হবে না, এটা ইটই থাকবে। এইটা কিন্তু খুব ভুল হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে ন্যারেশন করার সময়। এছাড়াও আমাদের কতগুলো মনে রাখতে হবে, প্রোনাউনগুলো কিন্তু চেঞ্জ হয়। ন্যারেশনের মধ্যে যেখানে আমরা প্রোনাউন পাবো সেগুলো চেঞ্জ হবে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, চেঞ্জ হয়ে যায়। কোন প্রোনাউনগুলো? রিপোর্টেড স্পিচের প্রোনাউনগুলো। এগুলো প্র্যাকটিস করতে করতে আমরা শিখে নিতে পারবো। যেমন দেখো, যদি বলি নবনীতা বলে, ডাইরেক্ট স্পিচে কি? আমার মা আমাকে ভূগোল পড়ায়। নবনীতা বলে আমার মা আমাকে ভূগোল পড়ায়। নবনীতা যে কথাটা বললো হুবহু সেই কথাটাই আমরা তুলে দিলাম, সেই জন্য এটা ডাইরেক্ট স্পিচ। এটা যদি ইনডাইরেক্ট স্পিচে হয় তাহলে কি হবে? নবনীতা বলে যে এই লিঙ্কার, যেটা হচ্ছে লিঙ্কার, যেটা আমরা দ্যাট দিয়ে দিই। দ্যাট ছাড়াও অন্য লিঙ্কার আসতে পারে, কিন্তু মোস্টলি আমরা দ্যাট ব্যবহার করি। কিছু কিছু ক্ষেত্রে দ্যাটের বদলে অন্য লিঙ্কার আছে। বলে যে আমার মা বলতে কি, এটা ইনডাইরেক্ট স্পিচে করছি, তাহলে ওর মা, আমরা কি লিখবো? ওর মা আমাকে ভূগোল পড়ায়। মানে কাকে ভূগোল পড়ায়? নবনীতাকে। তাহলে ওর মা ওকে ভূগোল পড়ায়। এটা হলো ইনডাইরেক্ট স্পিচে। তাহলে দেখো, এই যে আমার, এই প্রোনাউনটা ও হয়ে গেছে, আমাকে ওকে হয়ে গেছে। বোঝা গেল? ইংরেজিটা কিরকম হয়? ইংরেজিটা কি হবে? নবনীতা সেজ, নবনীতা বলে, নবনীতা সেজ my mother teaches me geography.
মাই মাদার টিচেস মি জিওগ্রাফি। এটা ইনডাইরেক্ট করলে কি হবে? তখন আমরা বলবো নবনীতা সেজ দ্যাট ওর মা, দেখো এই মাইটা কি হয়ে গেল, হার হয়ে গেল, হার মাদার টিচেস হার জিওগ্রাফি। Namonika says that her mother teaches her geography. তাহলে এই প্রোনাউনটা মাইটা আর মি দুটো ক্ষেত্রে আমাদের এসছে হার। তো এইভাবে আমাদের প্রোনাউনগুলো চেঞ্জ হয়ে যায়। কীরকম হয়ে যেতে পারে, এই যে এই চেঞ্জের ব্যাপারটা, ইউ এর জায়গায় আই হতে পারে, ইউ এর জায়গায় আই চলে আসতে পারে, উই এর জায়গায় দে আসতে পারে, সেটা অর্থ বুঝে, অর্থাৎ আমরা যা বলতে চাইছি সেই অর্থ অনুযায়ী এরকম হতে পারে। তারপর মাইয়ের জায়গায় হিজ আসতে পারে, এরকম এগুলো আমরা করতে করতে দেখতে পাবো, বুঝতে পারবো। তাহলে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে কীভাবে প্রোনাউনগুলো চেঞ্জ হয়। এটা আমি যখন করবো, এই ভিডিওতে হবে না, নেক্সট ভিডিওতে আমি এক্সাম্পল দেখাবো তোমাদের, পরপর অনেকগুলো এক্সাম্পল দেখাবো। সেই এক্সাম্পলের মধ্যে এই প্রোনাউন চেঞ্জগুলো কিন্তু ভালো করে খেয়াল করে রাখতে। এইবার দেখো, এই পর্যন্ত যে নিয়মগুলো তোমাদের বললাম মোটামুটি এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য, কিন্তু অন্য সেন্টেন্সের ক্ষেত্রেও এই একই রকম নিয়ম ব্যবহার করা হয়। কিন্তু ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে পরে আমাদের কিছু ধরনের সেন্টেন্সের জন্য আলাদা আলাদা মতো হয়। যেমন দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা পাই, অ্যাসার্টিভ সেন্টেন্স পাই অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য একরকমভাবে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য এক ধরনের নিয়ম আমরা ফলো করি। তারপর ধরো এক্সক্লামেটরি সেন্টেন্সেস, এর জন্য কিছু বিশেষ নিয়ম আমরা ব্যবহার করি। তারপর আমরা করি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এর জন্য একটা নিয়ম ব্যবহার করি। কিন্তু একটা কমন নিয়ম কিন্তু কমন থাকে, সেটা হচ্ছে যে তোমার রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সটা চেঞ্জ হয়। যে আগে যে নিয়মটা বললাম সেই নিয়ম অনুযায়ী চেঞ্জ হয়, সেই ব্যাপারটা কিন্তু কমন থাকে। তাহলে আজকে মোটামুটি তোমাদের ন্যারেশন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তোমাদের দিলাম। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করবো এক্সাম্পল নিয়ে। আমি পরপর ভিডিও কয়েকটা দিতে থাকবো এবং এক্সাম্পল, নানা রকমের এক্সাম্পল দিয়ে তোমাদের এটা ক্লিয়ার করতে থাকবো। সুতরাং আজকের ভিডিওতে যেটুকু করালাম এটা ভালো করে রপ্ত করে নাও, যাতে সেকেন্ড ভিডিওটা তোমরা ভালো করে বুঝতে পারো। ওকে, আই হোপ ইউ এনজয় দ্য ভিডিও। তোমাদের নিশ্চয়ই হয়তো কিছুটা পছন্দ হয়েছে, ভালো লেগেছে, বুঝতেও পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। Goodbye till next video. Okay, thank you.